Thank you so much for clicking on me. I am Mohammed Yunus, founder of the Grameen Bank. ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে যখন স্বাধীনতাকামী সমন্বয়কেরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাছাই করে, তখন আমি দেশের মানুষদেরকে বুঝিয়েছিলাম, যখন কিনা ভারতের মোদি, যে নিজে একজন পশ্চিমের দালাল, পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে তাদের সাথে নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার গড়ে তোলার জন্য কতটা আগ্রহী। এবং যখন ডক্টর ইউনুস নিজেও তার একাধিক বক্তব্যে এই নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার গড়ে তোলার কথা বলছে, তখন অবশ্যই মোদি বা ডক্টর ইউনুস কারোরই প্ল্যান আলাদা হওয়ার কথা নয়, সাংঘর্ষিক হওয়ার কথা নয়। About the new world taking shape around us, about the prospects for a new world order, the quest for the new world order is in part a challenge to keep the dangers of disorder at bay. साथियों, आज दुनिया नए वर्ल्ड ऑर्डर की तरफ बढ़ रही है। भारत के बढ़ते सामर्थ्य के साथ ही विश्व में भारत की भूमिका भी तेजी से बदल रही है। संकट के घेरे में थे और सेकेंड वर्ल्ड वॉर के बाद एक दुनिया में एक नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर उसने आकार लिया। शांति के मार्ग पर चलने के शपथ हुए। इस मंत्र को लेकर के दुनिया के अंदर विचार प्रबल होते गए। यूएन का निर्माण हुआ। সোশ্যাল বিজনেস থেকে কথাটা এসছে, আমরা একটা নতুন বিশ্ব গড়ব, একটা নতুন বিশ্ব গড়ব। এই বিশ্ব শেষ, এই যে সভ্যতার কথা, এই বিশ্ব দিয়ে এটা দিয়ে চলতে পারবে না। আপনি চেষ্টা করতে থাকবেন, বক্তৃতা করতে থাকবেন, এখানে টুকরা করবেন, কিন্তু বাঁচতে পারবেন না। শেষ, ইটস ফিনিশ। এটা 100 বছরের কথা না, 200 বছরের কথা না, এটা কয়েক বছরের কথা, এর মধ্যেই শেষ হয়ে যাবে। এটা কয়েক বছরের কথা, এর মধ্যেই শেষ হয়ে যাবে। না তো একে অপরের পরিপন্থী কোনো মিশনে আছে, কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডার, একটি নতুন বিশ্ব গড়া, এটি একটা মাত্রই মতবাদ, একটা জায়গা থেকে এসেছে, এটা আলাদা আলাদা কোনো মিশন নয়। সুতরাং এই দুজন মানুষ যে একে অপরের মুখোমুখি দাঁড়াবে বা সংঘর্ষে যাবে, কনফ্লিক্টে জড়াবে, সেটা আশা করা যায় না। 4 আগস্ট তখনও ছাত্র আন্দোলন চলমান বা প্রায় শেষের দিকে। সবাই যখন হাসিনা এবং ভারতকে নিয়ে চিন্তিত ছিল, আমি তখন একটি সতর্ক বার্তা জনগণের মাঝে দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম, জনগণ যে করেই হোক একে গদি থেকে নামানোর, একে সরানোর চেষ্টা করবে, শেষ পর্যন্ত এটারই সুযোগ নেবে সেই কালো হাত, সেই কালো ছায়া। দুইটি দল যখন মুখোমুখি এসে দাঁড়িয়েছে, তখন এর মাঝখানে সমাধানকারী হিসেবে দাঁড়িয়ে নিজেকে মধ্যস্থ নিরপেক্ষ দাবি করে মাঝখান থেকে একটা সলিউশন এনে দাঁড় করানোর চেষ্টা করবে, কিন্তু সেটাও আলটিমেটলি নিজেদের স্বার্থ রক্ষা করে। দিন শেষে বলবে, হ্যাঁ তোমাদের এক দাবি তো পূরণ হয়ে গেছে, গভর্নর চেঞ্জ করতে চেয়েছো, চেঞ্জ করে দিয়েছি। হোক সেটা আমেরিকা বা জাতিসংঘ যেই করুক না কেন, ডু নট ট্রাস্ট দেম। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইফ ইউ কান্ট বিট দেম, জয়েন দেম। মানে আপনি যদি কোনো শক্তিশালী একক ব্যক্তি অথবা শক্তিশালী গ্রুপের বিরুদ্ধে লড়াই করে সুবিধা করে না উঠতে পারেন, তাহলে তাদের সাথে যুক্ত হয়ে যান। কাদের সাথে? আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে, যারা আমাদের দেশে আধিপত্য বিস্তার করে রেখেছে, যাদের দ্বারা আমাদের দেশের গভর্নমেন্ট ও সিস্টেম নিয়ন্ত্রিত। এদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যে, সরাসরি এদের অ্যাগেনস্টে যে কয়েক দশক যাবৎ না তো বিএনপি না তো জামাত সুবিধার করে উঠতে পেরেছে। এবং এক কথায় বলতে গেলে এই দুটি দলকে এক প্রকার পঙ্গু করে ফেলেছে ভারতীয় শক্তি। এই পঙ্গুত্ব অবস্থান থেকে উঠে এসে দেশের ক্ষমতা হাতে নেবে, তার জন্য সহজ উপায় এদের জন্য হতে পারে ভারতের সঙ্গে আতাত করা, না তো ভারতের বিরুদ্ধে গিয়ে নতুন করে একটি যুদ্ধ শুরু করা। কেননা এ দুটি দল ভালো করেই জানে, শেখ হাসিনা যাদেরকে রেখে গেছে, তারা ভারতের হয়ে পরবর্তীতে আরেকজন পাপেটকে চাইবে, বাংলাদেশকে পরবর্তীতে শাসন শোষণ করার জন্য। আর সেই জন্য এই ক্ষুধার্ত দলগুলো ফর জাস্ট সেক অফ দি পাওয়ার অ্যান্ড পজিশন ভারতের সঙ্গে যোগ দিয়ে হলেও ক্ষমতায় আসতে চাইবে অ্যাজ এ পাপেট গভর্নমেন্ট। আপনি যদি মনে মনে প্রশ্ন করেন যে এই মুহূর্তে তো সমর্থন পাওয়ার জন্য ভারত বিরোধী হওয়া উচিত, কিন্তু এই পলিটিশিয়ানগুলো তেমনটা মনে করে না, কারণ এরা এখন সুষ্ঠু নির্বাচন, জনগণের সাপোর্ট, ভোটের চাইতেও প্রতিবেশী দেশের আগ্রাসনের ক্ষমতায় বিশ্বাসী। এরা দেখেছে বিগত সরকারের বিরুদ্ধে দেশের জনগণ থাকার পরেও সে কিভাবে ভোটে জয়ী হতো, কারণ একজন সাধারণ আবেগী মানুষের মতো তারা চিন্তা করে না। তাদের মতে
তাদের চিন্তা অনুযায়ী ভারতের বিরুদ্ধে গিয়ে তারা ক্ষমতায় কখনোই আসতে পারবে না। وأن تفيض الأشرار فيضا. You'll see evil people spreading widely. يا ابن مسعود إن من علامة الساعة وأشراطها أن يؤتمن الخائن وأن يخون الأمين. People will trust treacherous people and they will consider trustworthy people treacherous. وأن يصدق الكاذب وأن يكذب الصادق. The truthful one will be called a liar and the one telling a lie will be called truthful. These are signs.